+9 +10 4.1 তাপের প্রসারণের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি আজকে। তাপের প্রসারণ 4.1 তাপের প্রসারণের যে ফর্মুলাগুলো আমাদের লাগতে পারে সেগুলো একবার লিখে নিই। এক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা সমান সমান L2 মাইনাস L1 দৈর্ঘ্যের বৃদ্ধি বাই L1 প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু T2 মাইনাস T1 উষ্ণতার পরিবর্তন। আমি জাস্ট ফর্মুলাগুলো লিখছি, বাকি কোশ্চেনগুলো আলোচনা করার সময় আলোচনা করব। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান সমান S2 মাইনাস S1 ক্ষেত্রের পরিবর্তন বাই S1 ইন্টু T2 মাইনাস T1। 3 নম্বর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। আয়তন প্রসারণ গুণাঙ্ক V2 মাইনাস V1 আয়তনের পরিবর্তন বাই V1 প্রাথমিক আয়তন ইন্টু T2 মাইনাস T1 T2 মাইনাস T1 উষ্ণতার পরিবর্তন। নেক্সট যেটা আলোচনা করব যে কোশ্চেন ফর্মুলাগুলো দিয়ে, সেটা হচ্ছে আলফা বিটা গামার মধ্যে রিলেশন হচ্ছে আলফা সমান সমান বিটা বাই 2 সমান সমান গামা বাই 3। 3 নম্বর যে ফর্মুলাটা লিখবো সেটা হচ্ছে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট এবং কেলভিন স্কেলে আলফাগুলোর মধ্যে সম্পর্ক। আলফা ইন সেন্টিগ্রেড ইকুয়াল টু আলফা ইন কেলভিন ইকুয়াল টু 9/5 আলফা ইন ফারেনহাইট। এটা হচ্ছে বিভিন্ন উষ্ণতা স্কেলে আলফাগুলোর মধ্যে সম্পর্ক। বিটাতেও একই সম্পর্কই আসবে। আলফা সেন্টিগ্রেড স্কেলে ইকুয়াল টু আলফা কেলভিন স্কেলে ইকুয়াল টু 9/5 আলফা ফারেনহাইট স্কেলে। মুচ্ছি তরলের প্রসারণ থেকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে তরলের দু ধরনের প্রসারণ আছে, একটা হচ্ছে আপাত প্রসারণ, অন্যটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ তরলের প্রসারণ আর কি, লিখছি না। প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। সিমিলারলি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরল আরেকটা বলে দিই, তরলের একটাই প্রসারণ আছে, সেটা হচ্ছে আয়তন প্রসারণ। ক্ষেত্র প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ বলে তরলের ক্ষেত্রে কিছু নেই, সুতরাং সবই গামা দিয়ে। গামা রিয়েল প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত প্রসারণ গুণাঙ্ক গামা অ্যাপারেন্ট প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা অফ গ্লাস অর এনি মেটেরিয়াল। গ্যাসের প্রসারণের ক্ষেত্রে যেটা বলবো যে গ্যাসের দু ধরনের প্রসারণ আছে আয়তন প্রসারণ, একটা হচ্ছে স্থির চাপে আর একটা হচ্ছে স্থির উষ্ণতায়। আয়তন প্রসারণগুলো একইভাবে বার করতে হয়, যে প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 প্রসারণ বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তবে একটা হয় স্থির উষ্ণতায় আর একটা হয় স্থির চাপে। দুটো আলাদা আলাদা, গামা পি আর গামা ভি। গামা পি এবং গামা ভি এই দুটোর ভ্যালু সমানই থাকে। এই দুটোরই ভ্যালু হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, গামা পি এবং গামা ভি।
আমি কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনগুলো যখন আলোচনা করব তখন যদি আরও কিছু ফর্মুলা মনে হয়, মানে নতুন করে ফর্মুলা কিছু নেই, ফর্মুলাগুলোকে যদি বুঝিয়ে দিতে হয় সেটা বুঝিয়ে দেবো। কোশ্চেনগুলো আমি লিখছি না, কোশ্চেনগুলো লিখতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। কোশ্চেনগুলো জাস্ট আমি বলছি, ধীরে ধীরে বলছি, তারপর কোশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম যে কোশ্চেনটা আমি এমসিকিউ দিয়ে শুরু করছি, কোনো কঠিনে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো, কঠিনে রৈখিক প্রসারণ গুণাঙ্ক মানে আলফার একক। আলফার একক কি হবে? আলফার একক তো দুটো। এক নম্বর দেখো, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এবার যদি আমি সিজিএস এ আলফার একক বার করি বা এসআইতেই বার করি, L2 মাইনাস L1, এটা হচ্ছে একটা দৈর্ঘ্যের পরিবর্তন, তার মানে এটার একক আসলে দৈর্ঘ্যের একক মিটার বা সেন্টিমিটার। এটা হচ্ছে L1 হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এটাও মিটার, ইন্টু T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে মিটার মিটার কেটে গেল পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এই কোশ্চেনটা এমসিকিউতে না আসে, এমসিকিউতে অনেকগুলো অপশন দিয়েছে, মিটার, মিটার টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড, অনেকগুলো অপশন দিয়েছে। যেখানেই হোক আলটিমেটলি আমি অপশন থেকে উত্তর খোঁজার চেষ্টা করব না, আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আগে উত্তরটা বার করে তারপর অপশনের সাথে মেলাবো। কিছু কিছু ক্ষেত্রে অপশন দেখে উত্তর তাড়াতাড়ি করা যায়, তবে কনসেপশনটা যেন ক্লিয়ার থাকে, নাহলে কিন্তু একটু অসুবিধা হবে। এই কোশ্চেনটাই ডেসক্রিপটিভে আসতে পারে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কেন দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। তোমরা পরিষ্কার এভাবে লিখবে, আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এবার এই এককগুলো বসাবে, বসিয়ে যে এককটা পাবে তার মধ্যে দেখা গেল যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করছে না, কারণ উপর নিচে দৈর্ঘ্যের এককগুলো ক্যান্সেল আউট হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। সুতরাং এমসিকিউ একটা কোশ্চেন করা মানে তার সাথে সাথে এমনভাবে কনসেপশনটা আমাদের তৈরি করতে হবে যাতে ওই ওরিয়েন্টেড ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো আমরা করতে পারি। খুব সিম্পল, মানে আমি যখন এটা করতে পারছি, এই অ্যান্সারটা করতে পারছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, তাহলে অবশ্যই আমার পারা উচিত যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককটা কেন দৈর্ঘ্যের এককের উপর ডিপেন্ড করে না। নেক্সট কোশ্চেন যেটা আছে, কঠিনের কত প্রকার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আছে, এটা আমি আর লেখার দিকে গেলাম না। তোমাদের জানি আমরা যে কঠিনের 3 প্রকার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আছে। এক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর একটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তরলের ক্ষেত্রে একটাই আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, অবশ্য সেটা দুভাবে করা যায়। একটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আর, আর তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আই। আর 3 নম্বর গ্যাসের ক্ষেত্রেও একটাই আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটা স্থির উষ্ণতায় গামা পি এবং স্থির চাপে গামা অফ টি। নেক্সট একটা ভালো কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে কোন কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এক্স, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে বিটা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটা বলেছে এক্স। ওরা বলেছে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, তার মানে গামা কত হবে। আমাদের একটা রিলেশন ছিল স্যার, মনে করছে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, যে আমাদের রিলেশনটা ছিল স্যার আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, তাহলে এর মধ্যে বিটা ইকুয়াল টু এক্স। খুব সিম্পল, তার মানে এক্স বাই 2, আমি এই জায়গায় কনসেন্ট্রেট করছি, এক্স বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, দ্যাট ইজ গামা ইকুয়াল টু 3x বাই 2। আর কিছু বলার দরকার আছে স্যার? একদম সোজা কোশ্চেন, বেশি মাথা ঘামানোর দরকারও নেই। শুধু যে জায়গাটায় আসল ব্যাপারটা হচ্ছে যে আমার কনসেপশনটা এবং ফর্মুলাগুলো আমার কাছে ক্লিয়ার থাকবে, কোথা গিয়ে কোন কোশ্চেনের উত্তর করার জন্য আমি কোন ফর্মুলাটা ইউজ করব বা কোন জায়গা থেকে গেলে আমি এগোতে পারবো সেটা আমাকে বুঝতে হবে। এবার একটু কায়দা করে একটা কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে ওরা বলছে কঠিন পদার্থের আলফা বিটা ও গামার মধ্যে সম্পর্ক হলো
প্রথম অপশনটা দিয়েছে 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা, এটা প্রথম অপশন। পরেরটা দিয়েছে আলফা ইকুয়াল টু 2 বিটা, সরি আলফা ইকুয়াল টু 2 বিটা ইকুয়াল টু 3 গামা। তারপরেরটা দিয়েছে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা। তারপরেরটা দিয়েছে 2 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু গামা। কিন্তু স্যার এটা তো গন্ডগোল হয়ে গেল। গন্ডগোল হয়ে গেল এই জন্য যে আমরা তো এরকম কোনো রিলেশনই জানি না। আমরা জানি আলফা ইকুয়াল টু বিটা বাই 2 সমান সমান গামা বাই 3। আমরা জানি কোনো সমীকরণের একই প্রত্যেকটা রাশিকে বাঁ দিকের এবং ডান দিকের একই সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি কি করছি, এর নিচে কত আছে স্যার? এর নিচে কত আছে? 1। তাহলে 1 2 3 এদের লসাগু কত হবে? 6। তাহলে প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে। তাহলে যেটা দাঁড়াবে 6 দিয়ে এটাকে গুণ করলে 6 আলফা ইকুয়াল টু এটাকে 6 দিয়ে গুণ করলে স্যার দাঁড়াবে 3 বিটা, আর এটাকে যদি ইনটু 6 করি তাহলে দাঁড়াবে হচ্ছে 2 গামা। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এগুলো হচ্ছে গিয়ে ঠকানোর কোশ্চেন, যে আমরা জানি আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, ওরা সেখানে দিয়ে দিল যে এরকম কতগুলো রিলেশন যেগুলো আমার সাথে কোনোভাবেই ম্যাচ করছে না। কিন্তু আসলে এই রিলেশনটা আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3 এটা আসলে একই কথা। কি করা হয়েছে, এখানে প্রত্যেকটা রাশিকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে নেওয়া হয়েছে। এটা কোনো অসুবিধা নেই। যে কোনো সমীকরণের বাঁ দিকে এবং ডান দিকে আমরা একই রাশি দিয়ে গুণ অথবা ভাগ করতে পারি। তোমরা ক্লাস 1-এ শিখেছো, তাই তো? আচ্ছা, আর একটা জিনিস দেয় এখানে ঠকানোর, যে আলফা ইস টু বিটা ইস টু গামা কত, এইটা দেয়। আলফা ইস টু বিটা ইস টু গামা কত। দেখো আমরা জানি আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। ইকুয়াল টু ধরে নাও কি, তার মানে আলফা ইকুয়াল টু কে, আলফা ইকুয়াল টু কে, বিটা বাই 2 ইকুয়াল টু কে, কারণ এটা ইকুয়াল টু এটা, তার মানে বিটা ইকুয়াল টু 2k। পরেরটা আমি আর দেখালাম না, 2k। আর পরেরটা হচ্ছে গামা ইকুয়াল টু, এখান দিয়েই দেখে নাও, গামা বাই 3 গামা ইকুয়াল টু 3k। তাহলে আলফা যদি কে হয়, বিটা হবে 2k, গামা হবে 3k। তার মানে আলফা ইস টু বিটা ইস টু গামা হচ্ছে k ইস টু 2k ইস টু 3k। স্যার এবারে এটা অনুপাতটা করা যাবে, কেটো না, না কেটে কমন নিয়ে 1 ইস টু 2 ইস টু 3। এটা হচ্ছে আলফা বিটা গামার মধ্যে আনুপাতিক সম্পর্ক, আলফা ইস টু বিটা ইস টু গামা। নেক্সট যেটা দেখতে পাচ্ছি, যে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সামহাও একটা রেজাল্ট দিয়েছে, ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে। এটা তো ক্লাস 2 এর অঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু বলে দিয়েছে 3 into 10 to the power minus 6 per degree centigrade স্যার। আলফা ইকুয়াল টু 3 into 10 to the power minus 6 per degree centigrade স্যার। তাহলে আমাকে ওরা বলতে বলেছে, ওরা মুখে এরকম ভাবে আলফা বলেনি, বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা স্যার, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে এই দুটোকে আমি রিলেট করে নিচ্ছি, গামা বাই 3 ইকুয়াল টু আলফা, দ্যাট ইজ গামা ইকুয়াল টু 3 আলফা। 3 আলফা মানে 3 গুণ আলফা, 3 গুণ এটা 3 into 10 to the power minus 6 per degree centigrade। জাস্ট 3 into 3 মাল্টিপ্লাই করো, 9 into 10 to the power minus 6 per degree centigrade। নেক্সট কোশ্চেনে আমি যাচ্ছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক খুব ইন্টারেস্টিং দিয়েছে। 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, অনেকগুলো অপশন দিয়েছে। আমি অপশনগুলো বলার আগে, তাহলে তোমরা আগেই অপশনগুলো নিয়ে ভাবতে শুরু করবে, আমি জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের গ্রাফটা লিখি। উষ্ণতার সাথে
আয়তন, এদিকে উষ্ণতা টেম্পারেচার, সরি এদিকে আয়তন। ওটা আসছে তো দেখে নি, চেক করে, হ্যাঁ আসছে। আয়তন, এদিকে হচ্ছে উষ্ণতা। এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 and so on. ইন্টারেস্টিং, 0 আমরা জানি উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, কিন্তু জলের ক্ষেত্রে এরকম আরেকটা পদার্থ হচ্ছে রাবার, জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত 1 2 3 4 এর আয়তনটা কমে। 0তে যদি আয়তনটা এটা হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তো আয়তনটা এরকম হবে, এই আয়তন কম। তারপর আয়তনটা আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। আয়তন প্রসারণ গুণাঙ্ক কিভাবে বার করা স্যার? গামা ইকুয়াল টু V2 মাইনাস V1, নিচে যাই থাকুক, আছে আরো কিছু। এবার তুমি যখন 0 থেকে 4 পর্যন্ত যাচ্ছ, V1টা বড়, এটা V1 0তে, আর 4 এ এটা হচ্ছে V2। V1টা বড়, V2টা ছোট, তাহলে V2 মাইনাস V1 ইট উইল বি নেগেটিভ। সুতরাং আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? জলে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আয়তন প্রসারণ গুণাঙ্ক নেগেটিভ হয়ে যাবে, ঋণাত্মক। এখানে অপশন আছে, অপশনগুলো আমি বলিনি, কোশ্চেনটা হারিয়ে ফেলা আছে। 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 0, অসীম, ধনাত্মক এবং ঋণাত্মক, তার মানে হবে ঋণাত্মক। নেক্সট একটা ইন্টারেস্টিং কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্ব ডেনসিটি বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, হ্রাস পায়, প্রথমে হ্রাস পায় ও পরে বৃদ্ধি পায়। আসলে আমরা যতক্ষণ পর্যন্ত না এই প্রত্যেকটা রাশিকে ঠিকঠাক চিনতে পারবো, ততক্ষণ আমরা কিছুই বলতে পারবো না। দেখো প্রথমেই বললো ঘনত্বটা কি তোমাদের মনে আছে স্যার? ক্লাস 9 ছিল ঘনত্ব, ডেনসিটি, মাস বাই ভলিউম। উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্ব। এইবার দেখো আমরা কিছুটা রিলেট করতে পারছি। কিভাবে পাচ্ছি? উষ্ণতা বাড়লে কিছু তরল বা কঠিন বাদ দিয়ে, কঠিনের ক্ষেত্রে আমি জানি না, তরলের ক্ষেত্রে কিছু তরল বাদ দিয়ে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে। তাহলে এই রাশিটা যদি বাড়ে, ঘনত্ব কি হবে স্যার? কোনো ভগ্নাংশের ডিনোমিনেটর বা হরের মান যদি বৃদ্ধি পায়, তাহলে আসলে রেজাল্টটা কমে যায়। তুমি যত এই রাশিটা বড় হবে, এটা বড় রাশি দিয়ে ভাগ হচ্ছে, তার ফলে ঘনত্ব মানে m/v রেজাল্টটা, তার মানে ঘনত্বটা আসলে কমবে। তার মানে উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বাড়ে মানে ঘনত্ব কমে। এখানে ওরা অপশন অনেকগুলো দিয়েছিল, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, কমে যায়, প্রথমে কমে যায় পরে বেড়ে যায়, এই ধরনের কিছু নয়, ব্যাপারটা আসলে কমে যায়। তরলের ক্ষেত্রে কত ধরনের আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে? 1 2 3 4, চারটে অপশন দেওয়া আছে। এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট মানে এই কোশ্চেনটা করাটা ঠিক হয় না। তরলের ক্ষেত্রে আয়তন কত ধরনের আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে? দুভাবে ভাবতে পারে। এক, তরলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নেই, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নেই, আয়তন প্রসারণ গুণাঙ্কই আছে। তাহলে এই উত্তরটা আয়তন প্রসারণ গুণাঙ্ক হতে পারে এক রকমের। আবার আয়তন প্রসারণ গুণাঙ্কের দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক আর একটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। সুতরাং কোশ্চেনটা একটু কনফিউজিং, তবু তোমাদের আমি বলে দিচ্ছি যে তোমরা কিন্তু এটা এভাবে করবে যে সেকেন্ড অপশানটাকেই চুজ করবে, যে দু ধরনের প্রকৃত আপাতন প্রসারণ গুণাঙ্ক এবং আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর একটা ভালো কোশ্চেন, কোশ্চেনটা একটা পার্ট আছে, আমি আর একটা পার্ট করছি, দুটো পার্টই করে দিচ্ছি, মানে কোশ্চেনটা যেভাবে আসতে পারে।
1 মিটার 2 মিটার দৈর্ঘ্যের দুটি লৌহদণ্ডকে একই তাপমাত্রায় উত্তপ্ত করলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত হবে। ভালো করে খেয়াল করবে, দৈর্ঘ্য প্রসারণের অনুপাত বার করতে চেয়েছে, দৈর্ঘ্য প্রসারণ। আর একটা এখানে দিতে পারতো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। কিচ্ছু দেয়নি কোশ্চেনে, কোনো কিছু দেয়নি, শুধু বলে দিয়েছে যে 1 মিটার 2 মিটার মানে একটা দৈর্ঘ্য হচ্ছে, একটার L1 হচ্ছে 1 মিটার প্রাথমিক দৈর্ঘ্য, আর একটার L1 হচ্ছে বড় করে আছে, হ্যাঁ, আর একটার L1 হচ্ছে 2 মিটার। এদের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত বার করতে বলেছি। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। আসলে আবার সেই বলি, উত্তর দেখে অ্যান্সার বের করতে যাওয়া খুব ভুল। তোমার কনসেপশনটা ক্লিয়ার করতে হবে। ওরা বার করতে বলেছে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত, দৈর্ঘ্য প্রসারণ মানে এই রাশিটার অনুপাত বার করতে বলেছে, L2 মাইনাস L1 এর অনুপাত বার করতে বলেছে দুটোর ক্ষেত্রে। এটার ক্ষেত্রে L2 মাইনাস L1 কত হবে, এটার ক্ষেত্রে L2 মাইনাস L1 কত হবে। আমি যেটা করব সেটা হচ্ছে L2 মাইনাস L1 কে সাবজেক্ট করে ইকুয়েশনটা লিখে নেব, L2 মাইনাস L1। এটুকু ম্যাথ এখন করা উচিত। এর নিচে 1 আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এই দুটোকে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, L1 ইন্টু আলফা, L1 ইন্টু আলফা ইন্টু T2 মাইনাস T1। দেখো এবার আসলে ওই দুটো রডের দৈর্ঘ্য প্রসারণ কি কি রাশির ওপর নির্ভর করছে। দৈর্ঘ্য প্রসারণটা নির্ভর করছে প্রাথমিক দৈর্ঘ্যের ওপর, যেটা দুজনের আলাদা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ওপর। এবার দুটোই যেহেতু লোহা, তাহলে দুটোরই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান। আর উষ্ণতার পরিবর্তনের ওপর, উষ্ণতার পরিবর্তনও দুজনের সমান। তাহলে এই ফ্যাক্টর দুটো এই কোশ্চেনটা ইনভ্যালিড, কোনো কাজ করছে না, কাজ করছে শুধু প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে প্রাথমিক দৈর্ঘ্যের যা অনুপাত হবে ওদের দৈর্ঘ্য প্রসারণেরও সেই অনুপাত হবে স্যার। তাহলে প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত কত আছে, 1 মিটার ইস টু 2 মিটার, তার মানে ওদের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত হবে 1:2। ক্লিয়ার? কিন্তু এখানে এই কোশ্চেনটা দিয়ে এরকমও দিতে পারতো যে ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত, সেক্ষেত্রে ওরা এই অনুপাতটা বার করতে চেয়েছে, এই অনুপাতটা, আলফার অনুপাতটা। তোমরা আবার এইসব এত বড় ক্যালকুলেট করতে যেও না। আলফাটা সম্পূর্ণভাবে নির্ভর করে মেটেরিয়ালের ওপর, মেটেরিয়াল উপাদানের ওপর স্যার। তাহলে যেহেতু উভয় ক্ষেত্রে দুটোই লোহা, তাহলে আলফার অনুপাত হবে 1:1 স্যার। তাহলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত এই ক্ষেত্রে হলো 1:2, কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের অনুপাত কিন্তু হবে 1:1। একটা কোশ্চেন দিয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে ওরা বলেছে যে জলের উষ্ণতা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি বাড়ানো হয়, তাহলে জলের ঘনত্ব কিভাবে উষ্ণতার সাথে পরিবর্তন হচ্ছে তার একটা লেখচিত্র এঁকে দেখাতে। 0 থেকে 10 ঘনত্ব, কিন্তু ঘনত্ব আমরা আয়তন এঁকেছিলাম, একটু খেয়াল রাখো। তাহলে এটা হচ্ছে, এবার আয়তন না, ঘনত্ব, ডি, ঘনত্বকে ডি, ডেনসিটি, এটা হচ্ছে উষ্ণতা, সরি টেম্পারেচার, উষ্ণতা টি। এটা 0, এটা 4, 4টাকে আমি আলাদা করে লিখলাম 0 থেকে 4, কারণ 0 থেকে 4 পর্যন্ত কি হয় স্যার, জলকে উত্তপ্ত করলে জলের আয়তন, 0 থেকে 4 পর্যন্ত জলকে উত্তপ্ত করলে জলের আয়তন বাড়ার বদলে কমে যায়, তার মানে আয়তন কমে। এবার দেখো আমরা জানি, আমি এখানেই লিখছি, পরে মুছে দিচ্ছি গা পাকার আগে, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তার মানে 0 থেকে 4 পর্যন্ত জলের আয়তন কমবে, তাহলে ঘনত্ব কি হবে, বাড়বে। আবার তারপর থেকে জলটা অন্য তরলের মতো উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, অর্থাৎ এই আয়তনটা বাড়বে 4-এর পর থেকে, তখন আবার ঘনত্বটা কমবে। তার মানে 0 থেকে 4 পর্যন্ত জলের উষ্ণতা বাড়ালে আয়তন কমবে, তার মানে ঘনত্ব বাড়বে, ঘনত্ব বাড়বে। আবার 4-এর পর উষ্ণতা বাড়ালে অন্য তরলের মতো জলেরও আয়তন বাড়বে, তার মানে ঘনত্ব কমবে। তার মানে এই টাইপের একটা গ্রাফ।
বহু কোশ্চেন, তবু আমি তার মধ্য থেকে যেগুলো মনে হচ্ছে একটু আলোচনা করে দিলাম। আবার একটা ভালো কোশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত হবে। ওই যে বলেছিলাম যে গ্যাসের দু ধরনের আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে, একটা স্থির উষ্ণতায় গামা পি, আর একটা হচ্ছে স্থির চাপে গামা ভি। এই দুটোর অনুপাত বার করতে বলেছে। এই দুটোর অনুপাত খুব সিম্পল, যেহেতু দুটোর মানই 1/273 গ্যাসের ক্ষেত্রে পার ডিগ্রি সেন্টিগ্রেড, সুতরাং এদের অনুপাত হবে গামা পি ইস টু গামা ভি। It will be 1:1. নেক্সট হচ্ছে একটু বড় কোশ্চেনের দিকে দুই একটা যাই। যত আসলে এক একটা ভিডিও করতে গেলে 4 জিবির ভিডিও হয়ে যাচ্ছে 30 মিনিটে, তার বেশি হলে আপলোড করতে অসুবিধা হচ্ছে। এই চ্যাপ্টারে অঙ্ক জেনারেলি মানে অ্যাকর্ডিং টু সিলেবাস এই চ্যাপ্টারের অঙ্ক আসার কথা নয়। এবার কিছু কিছু স্কুলে হয়তো পুরোপুরি ফলো না করে অঙ্ক দিয়ে দিচ্ছে, কিন্তু মাধ্যমিকে অঙ্ক আসবে না, এটা নিয়ে নিশ্চিত থাকতে পারো। এই চ্যাপ্টারের সিলেবাসের মধ্যে সিলেবাসের যে স্কোপ, আমাদের স্কোপ অফ দ্য সিলেবাস বলা হয়, স্কোপ অফ দ্য সিলেবাসে অঙ্কের কোনো চান্স নেই। সুতরাং খুব বেশি অঙ্ক করার দরকার নেই। তবে স্কুলগুলোর কথা আমি বলতে পারবো না, স্কুলগুলো সবসময় হয়তো সেভাবে ফলো করে না সিলেবাসগুলো, মানে স্কোপ অফ দ্য সিলেবাসটা হয়তো ঠিকঠাক দেখে না। ভালো একটা কোশ্চেন পেলাম, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝায়? রেখাচিত্র সহকারে সহ লেখো। রেখাচিত্র না হলে লেখচিত্র বললে বেটার হতো, লেখচিত্র সহ লেখো। জলের ব্যতিক্রান্ত প্রসারণ তোমরা একটু শুনে নাও, আমি একটু বলে দিচ্ছি। আমরা জানি যে উষ্ণতা বাড়ালে তরলের আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে। কঠিনেরও তাই, তরলের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে বলছি বলে আমি তরল বললাম। কিন্তু জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা বাড়ালে জলের আয়তন বাড়ার বদলে কমে যায় এবং ঘনত্ব কমার বদলে বেড়ে যায়। কারণ আয়তন যেভাবে পরিবর্তিত হবে, ঘনত্ব ঠিক তার রিভার্সে পরিবর্তিত হবে, মানে উল্টো দিকে পরিবর্তিত হবে। এই যে ব্যতিক্রমী প্রসারণ 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের, এই ব্যতিক্রমী প্রসারণকে আমরা বলবো ব্যতিক্রান্ত প্রসারণ। দুটো গ্রাফ তুলে রেখে দেবে। আয়তনের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কমবে, তারপর বাড়বে। এটা হচ্ছে আয়তন, উষ্ণতা। আর ডেনসিটির ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি বাড়বে, তারপর আবার ডেনসিটি কমবে, কারণ 0 থেকে 4 পর্যন্ত আয়তন কমেছিল। তাহলে এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? ক্লিয়ারলি জলের ঘনত্ব সর্বাধিক হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কোন উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন? ক্লিয়ারলি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন। আমি এটা শেষ করছি এখানেই। 2-3টে কথা বলবো। 1 নম্বর হচ্ছে যে এই ভিডিওটা আমি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টদের জন্য বানাচ্ছি, যেহেতু লকডাউন পরিস্থিতি এবং শিক্ষামন্ত্রীও বলেছে যে যদি আপনারা পারেন তাহলে হেল্প করবেন, যে কারণে আমি সমস্ত স্টুডেন্টদের জন্য এটা বানাচ্ছি। যে কোনো ধরনের প্রবলেমে, মানে এই সংক্রান্ত, অন্য কিছু নয়, পড়াশোনা সংক্রান্ত 325-700, মানে যদি পড়ানো বুঝতে কোথাও অসুবিধা থাকে 330-9915, এই দুটো নাম্বারে ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এই রিলেটেড যে কোনো কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দেবো যে কাউকে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্টুডেন্টকে। 2 নম্বর হচ্ছে একটু লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিও, তাহলে সুবিধা হবে, অনেকে অ্যাক্সেস করতে পারবে।
তাহলে আজকের মতো বন্ধ করছি স্যার।